আলাইকুম আসসালামু আলাইকুম। আমি মহসিন আহমদ, ফরিদপুর মেডিকেল কলেজে আছি, বর্তমানে 5th ইয়ার। আজকে আমরা একটু পড়ালেখা করব প্লুরাল এফিউশন নিয়ে। প্লুরাল এফিউশন আমি একটা নোট রেডি করছি, জাস্ট এই 2 পেজ। এখানে সব কিছু আছে প্লুরাল এফিউশন নিয়ে। তো প্লুরাল এফিউশন জিনিসটা আসলে কি সেটা আমরা আগে একটু দেখি। এখানে দেখো, এই একটা আমাদের লাংস, হ্যাঁ। এই লাংসের এই স্পেসটা আমাদের প্লুরাল স্পেস। এই প্লুরাল স্পেসে যখন আমাদের ফ্লুইড জমা হবে, হ্যাঁ, এই ফ্লুইড জমা হলে আমরা এটাকে বলতেছি প্লুরাল এফিউশন। এই প্লুরাল স্পেসে ফ্লুইড না জমা হয়ে এখানে ব্লাডও জমা হইতে পারে, এখানে কাইল জমা হইতে পারে, এখানে পাস জমা হইতে পারে। তো যখন পাস জমা হবে তখন আমরা এটাকে বলবো ইমফাইমা। যখন আমরা এখানে ব্লাড জমা হবে তখন আমরা বলবো হিমোথোরাক্স। তারপরে যখন আমরা এখানে কাইল জমা হবে তখন আমরা বলবো কাইলোথোরাক্স। তো ডেফিনিশনটা দেখো, এখানে অ্যাকুমুলেশন অফ সেরাস ফ্লুইড উইথিন দ্য প্লুরাল স্পেস ইজ টার্মড এজ প্লুরাল ইফিউশন। একটুকু আমাদের এখান থেকে বেসিক জানলেই হবে। তারপরে প্যাথোফিজিওলজি অ্যান্ড কজ, হ্যাঁ, কেন হয়, কিভাবে হয়, হ্যাঁ। তাইলে আমাদের দুইটা মানে ভাগ করা যায় কজগুলাকে দুইটা হেডলাইনে। একটা ট্রান্সুরেটিভ কজ আর একটা এক্সুরেটিভ কজ। ট্রান্সুরেটিভ কখন বলতেছি আমরা, যখন প্লুরাল স্পেসে, হ্যাঁ, প্লুরাল স্পেসে আমাদের এই যে ফ্লুইডগুলো জমা হলে ফ্লুইডে যখন প্রোটিনের পরিমাণ বেশি থাকবে না, তখন আমরা এটাকে বলতেছি প্রোটিনের পরিমাণ কম থাকবে তখন আমরা এটাকে বলতেছি ট্রান্সুরেটিভ। আর যখন প্লুরাল স্পেসে প্রোটিনের পরিমাণ বেশি থাকবে তখন আমরা তাকে বলতেছি এক্সুরেটিভ, হ্যাঁ। তো ট্রান্সুরেটিভ কী কারণে হয় সেটা আমরা দেখি। নেফ্রোটিক সিনড্রোমে হয়, লিভার সিরোসিস হয়, সবার আগে কার্ডিয়াক ফেলিয়ার, হ্যাঁ, হার্ট ফেলিয়ার হয়, তারপর ম্যালনিউট্রিশনে হয়, হাইপোথাইরয়েডিজমে হয়, মেইক সিনড্রোমে হয়। এই মেইক সিনড্রোমটা কি? এটা যখন অ্যাসাইটিস হবে, হ্যাঁ, অ্যাসাইটিস সাথে রাইট সাইডের প্লুরাল এফিউশন হবে, বিনাইন ওভারিয়ান টিউমার হবে। যখন কেউ বলবে তোমাদেরকে যে আসলে মেইক সিনড্রোমটা কি, তুমি যখন বলে ফেলবা তখন তো জিজ্ঞেস করা হবে যে এইটা আসলে কি, তখন বলতে পারো যে অ্যাসাইটিস, রাইট সাইডের প্লুরাল এফিউশন উইথ বিনাইন ওভারিয়ান টিউমার। এই কারণ মেইক সিনড্রোম হয় থাকে। আচ্ছা, যাই হোক, তো কনজেস্টিভ হার্ট ফেলিয়ার মানে হার্ট ফেলিয়ারে কিসের জন্য প্লুরাল এফিউশন হয় এবং সেটা ট্রান্সুরেটিভ কেন হয়? এটা হার্ট ফেলিয়ার। হার্ট ফেলিয়ারে আমাদের হার্ট পাম্প করতে পারে না, যার কারণে ব্লাড হার্ট থেকে বের হতে পারে না। যার কারণে ব্লাড মানে রক্তটা হার্টে অ্যাকুমুলেট করে। তো কি হবে, এই ব্লাডটা ব্যাকফ্লো হয়ে পালমোনারি ক্যাপিলারিতে যাবে, হ্যাঁ, পালমোনারি ক্যাপিলারির প্রেশার বাড়বে, পালমোনারি ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেশারটা ইনক্রিজ করবে। হাইড্রোস্ট্যাটিক প্রেশার ইনক্রিজ করলে কি হবে, ওইখান থেকে ফ্লুইড যে ক্যাপিলারি থেকে বের হয়ে যাবে, হ্যাঁ, বের হয়ে কোথায় যাবে, প্লুরাল স্পেসে যাবে, যার কারণে কার্ডিয়াক হার্ট ফেলিয়ারে কি হয়, প্লুরাল এফিউশন হয়। তারপরে সিরোসিস, লিভার সিরোসিসে কি হয়, তোমার প্রোটিনের পরিমাণ কমে যায়, মানে হাইপো অ্যালবুমিনেমিয়া হয়। হাইপো অ্যালবুমিনেমিয়াতে কী হয়, যখন প্রোটিনের পরিমাণ কমে যাবে, প্লাজমা যে অনকোটিক প্রেশারটা আছে না, ওইটাও কমে যাবে। প্লাজমা অনকোটিক প্রেশার কমে গেলে পানি ধরে রাখতে পারবে না, যার কারণে ব্লাড ভেসেল থেকে পানি বের হয়ে এক্সট্রা ইন্টারস্টিশিয়াল স্পেসে চলে আসবে বা প্লুরাল স্পেসে চলে যাবে। তারপর নেফ্রোটিক সিনড্রোম, এখানেই একই কাহিনী। তোমার কি প্লাজমা অনকোটিক প্রেশার কমে যাইতেছে। মেল নিউট্রিশনেও একই কাহিনী, প্লাজমা অনকোটিক প্রেশারটা কমে যাইতেছে। তারপরে হাইপোথাইরয়েডিজম, এটা আসলে একটু জটিল, তোমাদের এটা না মনে রাখলেও হবে। শুধু মনে রাখো যে হাইপোথাইরয়েডিজমে প্লুরাল এফিউশন হয়। এটাতে কীভাবে হয়, এটাতে হার্ট ফেলিয়ারও ডেভেলপ করতে পারে। এটা পালমোনারি ক্যাপিলারির যে পারমিয়েবিলিটি আছে ওইটাও বাড়ায় দিতে পারে। তারপরে এটা তোমার আরও অনেকভাবে করতে পারে। সো এটা একটু জটিল, এটা শুধু মনে রাখলেই হবে। আর মেক সিনড্রোমটা কি, এটাও মনে রাখলেই হবে একটু। তারপর এক্সুডেটিভ, হ্যাঁ, এক্সুডেটিভে কী হয়, এক্সুডেটিভে তোমার কখন হয়, যখন নিউমোনিয়া, প্যারানিউমোনিয়া ইফিউশন, নিউমোনিয়া থেকে প্লুরাল এফিউশন ডেভেলপ করে, তখন আমরা এক্সুডেটিভ হয়। টিউবারকুলোসিসে এক্সুডেটিভ হয়, ম্যালিগনেন্সিতে এক্সুডেটিভ হয়। অটো ইমিউন যে ডিজিজগুলো আছে যেমন এসএলই, হ্যাঁ, রিউমাটয়েড আর্থ্রাইটিস, এগুলোতে এক্সুডেটিভ হয়। তারপরে ট্রমার কারণে হইতে পারে, থরাসিক ডাক্ট ইঞ্জুরির কারণে এক্সুডেটিভ হয়। এক্সুডেটিভ মানে কি, প্রোটিন বেশি আছে। তো লাংস ইঞ্জুরি হইলেও এই যে এতগুলো কজ, এই কজগুলোর কারণে তোমার লাংস ইঞ্জুরি হইলে কী হবে, লাংসে ইনফ্লামেশন হবে। ইনফ্লামেশন হলে কী হবে, ইনফ্লামেশন আমরা জানি যে ভেসেলের
ক্যাপিলারি যে পারমিয়াবিলিটি আছে ওইটা বেড়ে যায়। তো ভেসেলের ক্যাপিলারি পারমিয়াবিলিটি বেড়ে গেলে ভেসেল থেকে হচ্ছে তোমার মানে প্রোটিন সহ তোমার ফ্লুইড লিক হইতে থাকবে, হ্যাঁ, ক্যাপিলারি লিকেজ হচ্ছে, তো প্রোটিন পাওয়া যাবে। তারপরে হচ্ছে এলডিএইচ, ডাব্লিউবিসি, এগুলো হচ্ছে বের হয়ে তোমার প্লুরাল স্পেসে জমা হবে। তো এখানে একটা জিনিস দেখো, এখানে হচ্ছে একটা হচ্ছে তোমার হাইড্রোস্ট্যাটিক প্রেশার বা অনকোটিক প্রেশার কমে যাওয়ার কারণে, হাইড্রোস্ট্যাটিক প্রেশার বেড়ে যাওয়ার কারণে হচ্ছে পানি বের হয়ে যাইতেছে, কিন্তু কোনো প্রোটিন বাইর হইতেছে না, হ্যাঁ, ক্যাপিলারি মানে যে লিকেজটা হইতেছে ওইটা হইতেছে না। আর এখানে দেখো তোমার ক্যাপিলারি লিকেজটা হইতেছে, যার কারণে হইতেছে প্রোটিন বের হইতেছে। সো এই দুই গ্রুপ, এক্সুডেটিভ অ্যান্ড ট্রান্সুডেটিভ, আমরা পরীক্ষা করার মাধ্যমে যদি আমরা প্লুরাল ফ্লুইডে প্রোটিন পাই, তাহলে আমরা এই কোষগুলোর উপর ফোকাস করব, মানে কি কারণে হয়েছে এই প্লুরাল ইফিউশনটা। আর যদি আমরা হচ্ছে প্রোটিন কম পাই, তাহলে হচ্ছে এই কারণগুলোর উপর ফোকাস করব। এটা হচ্ছে আমাদের ডায়াগনোসিসে খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। তারপরে হচ্ছে গেল আমাদের ডেফিনিশন, গেল প্যাথোফিজিওলজি, কোজ গেল। আমরা কোজগুলো এইভাবে মনে রাখবো, ট্রান্সুডেটিভ, এক্সুডেটিভ, সাথে কীভাবে হয় না হয় এগুলো আমাদের তো বললামই। যাই হোক, এখন এই যে সমস্যাটা হইলো, প্লুরাল ইফিউশন মানে হইলো, হ্যাঁ, এখানে ফ্লুইড জমা হইলো, তাহলে আমাদের প্রবলেমটা কি, আমাদের সমস্যা কী হবে? রুগী তো তোমার বলবে না এসে যে আমার প্লুরাল ইফিউশন হয়েছে, ডাক্তার সাহেব আমাদের দেখেন। রুগী এসে বলবে যে আমার হয়তো শর্টনেস অফ ব্রেথ, মানে শ্বাসকষ্ট হইতেছে। কারণ কি, এই যে এখানে ফ্লুইড জমা হইলো না, এখান থেকে তো আর লাংসটা এক্সপ্যান্ড করতে পারতেছে না, তার মানে কি আমার শ্বাস নিতে পারতেছি না। এখানে হচ্ছে প্লুরাটিক চেস্ট পেইন হইতে পারে, হ্যাঁ, যখন হচ্ছে ইনজুরি হবে প্লুরাতে, তখন তো অবশ্যই প্লুরাটিক চেস্ট পেইন হবেই। তারপরে হচ্ছে কফ হবে। কফ কেন হবে? ডিউ টু পালমোনারি ইডিমা, হ্যাঁ, আরও অনেক কারণে কফ হইতে পারে। যেমন তোমার রিসেপ্টরগুলো আছে না, ওইখানে হচ্ছে ওইগুলোতে যদি আমরা ইরিটেট করি তাহলে কফ হইতে পারে। তারপরে হচ্ছে সিমটমস অফ আন্ডারলাইং কোজ, অ্যান্ড যেই কারণে তোমার ডিজিজটা হয়েছে, মানে সিমটমটা হয়েছে, ওই ডিজিজের সিমটমগুলো দেবতে। হার্ট ফেলার হলে কী সিমটম হয়, ওই নেফ্রোটিক সিনড্রোমের সিমটমগুলো। এবার হচ্ছে তোমার টিউবারকুলোসিসের সিমটমগুলো থাকতে পারে সাথে, হ্যাঁ, প্লুরাল ইফিউশনের সাথে। ওকে, এইগুলো হচ্ছে আমাদের সিমটমস। তারপর হচ্ছে সাইন। সাইন মানে কি, আমরা যে হচ্ছে পেশেন্টকে এখন আমরা পরীক্ষা নিরীক্ষা করব, পরীক্ষা নিরীক্ষা করার পর আমাদের যেটা মনে হবে কী কী সাইন আছে, হ্যাঁ। তো এখানে আমরা প্রথমে হচ্ছে ইন্সপেকশন করব পেশেন্টকে। ইন্সপেকশন করলে মনে করো তোমার লেফট সাইডের হচ্ছে প্লুরাল ইফিউশন আছে, তখন হচ্ছে লেফট সাইডে তো লাংস এক্সপ্যান্ড করতে পারবে না, তখন হচ্ছে রেস্ট্রিক্টেড চেস্ট এক্সপেনশন অন দ্য এফেক্টেড সাইড, ঠিক আছে, লেফট সাইডে রেস্ট্রিক্টেড। তারপর হচ্ছে পালপেশন। পালপেশন আমরা করলাম, হ্যাঁ, পালপেশন করলে আমরা কী কী দেখি, আমরা হচ্ছে ট্রাকিয়া দেখি, অ্যাপেক্স পিট দেখি, চেস্ট এক্সপান্সিবিলিটি দেখি, তারপরে হচ্ছে আমরা ভোকাল ফ্রিমেটাস দেখি। এগুলো তোমরা জানো, হ্যাঁ, এইগুলোতে হচ্ছে কি হয়, যে পালপেশন তোমার ফ্লুইড অ্যাকুমুলেশন হইলে ট্রাকিয়াটা তোমার হচ্ছে অপোজিট সাইডে, হ্যাঁ, শিফট হয়, হ্যাঁ, কন্ট্রাল্যাটারাল সাইডে। তারপরে হচ্ছে অ্যাপেক্স বিট অপোজিট সাইডে শিফট হবে, মানে টোটাল মিডিয়াস্টিনামটা শিফট হবে, তো অ্যাপেক্স বিট তো শিফট হবেই। তারপরে হচ্ছে চেস্ট এক্সপানশনটা হচ্ছে কমে যাবে, অ্যান্ড দ্য এফেক্টেড সাইডে চেস্ট এক্সপানশন কমে যাবে, কারণ রেস্ট্রিক্টেড মুভমেন্ট, তোমার লাংস এক্সপ্যান্ড করতে পারতেছে না। তারপর হচ্ছে ব্রোকাল ফ্রিমেটাস। ব্রোকাল ফ্রিমেটাস হচ্ছে এমন একটা জিনিস, তোমরা দেখছো কি না জানি না, ওয়ার্ডে গেলে দেখতে পারবে যে, মনে করো তুমি একটা খালি কলসি নিলে, হ্যাঁ, খালি কলসিতে তুমি যদি বাড়ি দাও তাহলে কি হবে, ওটাতে একরকম সাউন্ড হবে। আবার তুমি মনে করো ওই জায়গায় একটু খালি কলসিতে পানি নিলে, তাইলে ওই জায়গায় যদি তুমি মানে শব্দ করো, তাহলে কি শব্দটা বেশি হবে না কম হবে? হ্যাঁ, অবশ্যই কম হবে। তো যখন হচ্ছে কলসির ভিতরে পানি জমা হইলো, ওইখানে আমি বাড়ি দিলাম, শব্দ কম হইলো, তার মানে কি ওইখানে হচ্ছে ফ্রেমেটাসটা কমে গেছে। তা একইভাবে প্লুরাল স্পেসে যখন হচ্ছে ফ্লুইড জমা হবে, ওইখানে হচ্ছে আমরা যখন তোমার রোগীকে বলবো সাউন্ড করতে, ওই সাউন্ডটা হচ্ছে কম শোনা যাবে, হ্যাঁ, কমে যাবে। তারপরে হচ্ছে তোমার পারকাশন তো মনে করো তুমি পানি জমছে ওই প্লুরাল স্পেসে, তখন ওইখানে যদি পারকাস করো তখন কেমন হবে? ডাল হবে না? তারপরে হচ্ছে যদি পানি না, মনে করো এমনি নর্মাল চেস্টে পারকাস করতেছো, তাহলে তো অবশ্যই ওইটা রেজোনেন্স হবে, হ্যাঁ, কারণ খালি কলসি বাজে বেশি। তো খালি কলসিতে আমি যদি দেই তাহলে হচ্ছে বাজবে বেশি, আর যদি কলসির ভিতরে পানি থাকে তাহলে দিলে তো কম বাজবে না। তো হচ্ছে ভোকাল ফ্রিমেটাসটাও কমবে, সরি তোমার পারকাশনটা হবে স্টোনি ডাল। এইখানে ডাল, স্টোনি ডালটা কেন, এটা হচ্ছে সাধারণত স্যাররা শুনতে যায় যে ডালটা কীরকম হবে। তো তুমি এটা যদি জেনে রাখো যে তোমার পারকাশনটা স্টোনি ডাল হয়, তাহলে হচ্ছে তুমি প্লুরাল ইফিউশন নাকি নিউমোনিয়া, এই দুটো তুমি ডিফারেন্সিয়েট করতে পারবে। কারণ নিউমোনিয়াতে হচ্ছে উডি ডাল হয়, আর
প্লুরাল ইফিউশন হচ্ছে স্টোনিডাল হয়। এই দুটো হচ্ছে ডিফারেন্স, তুমি মনে রাখতে পারো। হ্যাঁ, এগুলো হচ্ছে কাজে লাগবে। এগুলা আসলে আমাদের দ্বারা বোঝা সম্ভব না। অনেক এক্সপিরিয়েন্স স্যাররা যারা আছেন ওনারা হচ্ছে তোমার পারকাস করে আসলে বুঝতে পারে, কারণ ওনাদের অনেক এক্সপিরিয়েন্স আছে। হ্যাঁ, তারপরে হচ্ছে আমরা অস্কালটেশন করবো। অস্কালটেশনে একই কথা, ব্রেথ সাউন্ড ডিক্রিজড হবে, কারণ লাং এক্সপ্যান্ড করতে পারতেছে না, তাহলে ব্রেথ সাউন্ড কোথার থেকে আসবে। তারপরে হচ্ছে ডিক্রিজ হবে কোথায়, ওই যে এফেক্টেড সাইডে ওইখানে হচ্ছে ডিক্রিজড হবে। বোকাল রেজোনেন্স, বোকাল ফ্রিমেটাস আর বোকাল রেজোনেন্স একই জিনিস। বোকাল ফ্রিমেটাস হচ্ছে আমরা তোমার উইদাউট স্ট্যাথোস্কোপ দেখি, আর বোকাল রেজোনেন্স হচ্ছে আমরা স্ট্যাথোস্কোপ দিয়ে দেখি। তো বোকাল রেজোনেন্সটাও কম হবে উইথিন দ্য এফেক্টেড সাইড। ওকে, এগুলো হচ্ছে আমাদের সিমটমস। তো এইগুলো হওয়ার পর আমাদের কিছু কমপ্লিকেশন হবে। হ্যাঁ, সিমটমগুলো শেষ হইলো, সিমটম সাইন। এরপরে যখন আমাদের পেশেন্টকে ট্রিট করবো না, তখন হচ্ছে আমাদের কিছু কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে। কমপ্লিকেশনগুলো কী? যেমন মনে করো প্লুরাল ইফিউশন হইলে কী হবে, এই যে লাংকে হচ্ছে তোমার এদিকে ভিতরের দিকে প্রেশার দিতেছে, প্রেশার দিলে হচ্ছে লাং কম্প্রেশন হবে। কম্প্রেশন হলে এলভিওলাগুলি হচ্ছে কলাপস করলে ভেন্টিলেশন মিসম্যাচ হবে। ভেন্টিলেশন মিসম্যাচ হলে তোমার অক্সিজেন ঢুকতে পারবে না। অক্সিজেন ঢুকতে না পারলে কি হবে, হাইপোক্সেমিয়া হবে, মানে আলটিমেটলি আমাদের রেসপিরেটরি ফেইলার হবে। এটা হচ্ছে আমাদের প্রথম কমপ্লিকেশন। তারপরে হচ্ছে মনে করো আমাদের এই প্লুরাল স্পেসে হচ্ছে কি হলো, আমাদের ব্লাড জমা, ফ্লুইড জমা হলো। ওই ফ্লুইডটা তোমার কি আনকমপ্লিকেটেড ইফিউশন হতে পারে। মানে কি আনকমপ্লিকেটেড মানে হচ্ছে ওইখানে হচ্ছে কোনো ইনফেকশন হয় না। আবার মনে করো ওই তোমার যেই ইয়েটা জমা হয়েছে ওইখানে হচ্ছে কি হয়েছে, তোমার ফ্লুইডে ব্যাকটেরিয়া ঢুকে ফ্লুইডটাকে ইনফেকশন করে, ওইখানে অবস্থা খারাপ। তো ওইটা কি হয়েছে, কমপ্লিকেটেড ইফিউশন হয়ে গেছে। তো ব্যাকটেরিয়া ঢুকে কমপ্লিকেটেড ইফিউশন হওয়ার পরে এখানে পাস জমা হয়েছে, তখন আমরা এটাকে বলতেছি হচ্ছে ইনফায়ামা। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সেকেন্ড কমপ্লিকেশন। তো এই দুইটা কমপ্লিকেশন তোমরা মনে রাখবে। ইনফায়ামাতে কী হতে পারে, এটা এখানে লিখে দেওয়া আছে, ফিভার, কারণ ইনফেকশন, ডাব্লিউবিসি পাওয়া যাবে, সেপসিসের ফিচার থাকতে পারে। ওকে, তো এই হচ্ছে আমাদের কমপ্লিকেশন। হ্যাঁ, তারপরে আমরা দেখি কী আছে আমাদের জন্য। তো আমরা পড়লাম কী এতক্ষণে, ডেফিনেশন পড়লাম, প্যাথোফিজিওলজি কোজ পড়লাম, সিমটমস পড়লাম, সাইন পড়লাম, কমপ্লিকেশন পড়লাম। এখন হচ্ছে আমাদের ইনভেস্টিগেশনের পালা, আমরা কিভাবে এইটা ডিটেক্ট করব। তো ইনভেস্টিগেশন করার জন্য আমাদের সব থেকে সিম্পল এবং সব থেকে কার্যকরী মানে সব থেকে ইজি যে ওয়েটা, সেটা হচ্ছে প্লেইং এক্স-রে চেস্ট পোস্টেরিয়র রিভিউ ইনভেস্টিগেশনে। ওকে, তো এইখানে একটা এক্স-রে নিলাম। হ্যাঁ, এক্স-রে নেওয়ার পর আমরা কি দেখতে পারবো, তোমাদেরকে যদি আমি একটা এক্স-রে দেখাই তাহলে হচ্ছে সব থেকে ভালো হয়। দাঁড়াও, হ্যাঁ এই যে আছে, দাঁড়া একটু দাঁড়া দেখাই। এই যে এক্স-রেটা দেখো, তোমার এখানে কি দেখা যাইতেছে, আমাদের তো লাংস এইভাবে, সরি, হ্যাঁ এইখানে দেখো, এই যে তোমার এই এটা ওইখানে নিয়ে আসলে আমাদের জন্য বেটার হবে। কপি অ্যান্ড ডিলিট, তারপরে হচ্ছে আমরা এখানে আসলাম, এখানে এটা রাখি, আপাতত এইভাবেই রাখি। যাই হোক, তো এখন দেখো, এখানে দেখো, এটা হচ্ছে আমাদের ডায়াফ্রাম, এটা হচ্ছে আমাদের হার্টের বর্ডার, তাই না? এগুলো হচ্ছে হার্ট, এটা হার্ট না, এইদিকে হার্টের বর্ডার থাকার কথা, কিন্তু এখানে আমরা হার্ট দেখতে পারতেছি না, কারণ কি এখানে হচ্ছে আমাদের ফ্লুইড জমা হয়ে গেছে। এখন দেখো এই ফ্লুইড যে জমা হয়েছে আমরা কীভাবে বুঝলাম, এখানে দেখো এই মার্জিনটা কীরকম, এটা একটা হচ্ছে কনকেভ মার্জিন না। এখানে আমরা কোনো দিন এক্সরে থেকে এইরকম কোনো কনকেভ মার্জিন পাই নর্মাল অবস্থায়? না, পাই না। তো এখানে হচ্ছে এই কনকেভ মার্জিন থাকার কারণ হচ্ছে ফ্লুইড এখানে হচ্ছে জমে আছে। তো ফ্লুইড আমরা যদি সাধারণত কোনো একটা ব্যাগের মধ্যে রাখি এইভাবে, তাহলে কি এরকম একটা কনকেভ আপার বর্ডার তৈরি হবে না? এই কাহিনীটা ঘটছে এইখানে। তারপরে আর কীভাবে আমরা ডিটেক্ট করতে পারি যে এখানে ফ্লুইড জমা হয়েছে? এইখানে দেখো, ফ্লুইড সাধারণত হচ্ছে গ্র্যাভিটির কারণে নিচের দিকে থাকে, তাই না? হ্যাঁ, এইখানে ফ্লুইড জমার কারণে সব নিচের দিকে জমে আছে। হ্যাঁ, গ্র্যাভিটির কারণে সব হচ্ছে প্লুরাল নিচের দিকে জমে আছে। এখন এখানে হার্টের যেই অ্যাঙ্গেলটা থাকার কথা হচ্ছে কস্টোফ্রেনিক অ্যাঙ্গেল, তারপর হচ্ছে কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেল, মানে হার্টের সাথে যেই তোমার যেই ডায়াফ্রামটা যে অ্যাঙ্গেল তৈরি করছে, এই যে অ্যাঙ্গেলটা, এখানে এরকম একটা অ্যাঙ্গেল থাকার কথা। তারপরে হচ্ছে এখানে একটা হচ্ছে এই যে তোমার
রিবসের সাথে তোমার যে ডায়াফ্রামটা যে অ্যাঙ্গেল তৈরি করছে এটাকে আমরা কি বলতেছি, কোস্টোফ্রেনিক অ্যাঙ্গেল। এইটা কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেল এখানে নাই, কোস্টোফ্রেনিক অ্যাঙ্গেলটাও এখানে নাই। তাহলে কি বোঝা গেল, আমাদের হচ্ছে কনকেভ আপার মার্জিন, তারপরে হচ্ছে তোমার লস অফ কার্ডিওফেনিক অ্যান্ড কস্টোফেনিক অ্যাঙ্গেল। তারপরে আরেকটা জিনিস দেখো, যখন হচ্ছে আমাদের এখানে প্লুরাল ইফিউশন হবে, এই প্লুরাল ফ্লুইডটা হচ্ছে এই যে ট্রাকিয়াটা আছে, এই ট্রাকিয়াটাকে এইদিকে শিফট করে দিবে। তারপর হচ্ছে এই যে হার্টের যে ইয়েটা আছে, অ্যাপেক্স পিটটা আছে, এইটাকেও এইদিকে শিফট করে দিবে। হ্যাঁ, সাধারণত ফ্লুইড জমলে তো এইদিকে ধাক্কা দিবে, প্রেশার দিবে, এটা স্বাভাবিক। তো এখন এখানে তো মনে হইতেছে না যে আমাদের আসলে ট্রাকিয়াটা অপোজিট দিকে গেছে। সাধারণত যখন ম্যাসিভ প্লুরাল ইফিউশন হয়, এতটুকু জুড়ে প্লুরাল ইফিউশন হয়, খুব বাজে অবস্থা, তখন হচ্ছে এটা এই যে তোমার ট্রাকিয়া আছে, তোমার মিডিয়াস্টিনাম আছে, সব কিছু এইদিকে ধাক্কা দিবে। সাধারণত নর্মালি যখন প্লুরাল ইফিউশন হয় অনেক কম, তখন হচ্ছে এই ঘটনাটা ঘটে না। তো যাই হোক, এখন দেখো আমাদের ইনভেস্টিগেশন করলাম, কি করলাম আমরা, চেস্ট এক্সরে করলাম। চেস্ট এক্সরেতে কী পাবো, একটা ডেন্স হোমোজেনাস ওপাসিটি। হ্যাঁ, এটা বলতে ভুলে গেছিলাম যে আমরা যে ওপাসিটিটা এক্সরেতে দেখলাম ওইটা কিন্তু একদম টোটাল সাদা। তাইলে কি ডেন্স হোমোজেনাস ওপাসিটি। কনকেভ আপার মার্জিন দেখছিলাম, এটারে বলে হচ্ছে মেনিসকাস সাইন। তারপর হচ্ছে অবলিটারেশন অফ কোস্টো অ্যান্ড কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেল, এটাও দেখছিলাম। মেইসিন কন্ট্রালেটারাল শিফটিং অফ ট্রাকিয়া। মেইসিন মানে কি, যখন হচ্ছে ম্যাসিভ প্লুরাল ইফিউশন হবে তখন হচ্ছে কন্ট্রালেটারাল শিফটিং হবে ট্রাকিয়া, অ্যান্ড তার হচ্ছে মেবি মিডিয়াস্টিনাল শিফটিং থাকবে। তো এই হচ্ছে আমাদের এক্সরেতে ফাইন্ডিং। পরীক্ষার সময় তুমি যদি মনে করো ইনভেস্টিগেশন লিখতেছো, তো তখন লেখার সময় তুমি এই জিনিসগুলো তুমি ইনক্লুড করে দাও, তোমার মার্ক 1 মার্কও কাটা যাবে না। হ্যাঁ, তারপরে হচ্ছে কি, আমরা হচ্ছে প্লুরাল ফ্লুইড অ্যাসপিরেশন অ্যান্ড বায়োপসি করবো। হ্যাঁ, প্লুরাল ফ্লুইড অ্যাসপিরেশন অ্যান্ড বায়োপসি করার ক্ষেত্রে আমরা হচ্ছে প্রথমে প্লুরাল ফ্লুইড অ্যাসপিরেশন করলাম। অ্যাসপিরেশন করার পরে আমরা হচ্ছে এটার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সটা দেখবো। ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সটার উপর ভিত্তি করে আমরা এটা বলতে পারবো এটাকে হচ্ছে টিবি। কারণ টিবি হইলে আমাদের ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সটা হচ্ছে অ্যাম্বার কালার। তারপর হচ্ছে এটা কি তোমার ম্যালিগনেন্সির কারণে হয়েছে, ম্যালিগনেন্সির কারণে হয়ে যদি তাহলে হচ্ছে এটা আমরা হচ্ছে তোমার ব্লাড স্টেইন হবে। তারপরে এটা কালার যদি মনে করো তোমার হ্যাজি হয়, হ্যাঁ, তখন হচ্ছে আমরা এটা বুঝতে পারবো এটা হচ্ছে নিউমোনিক ইফিউশনের কারণে হয়েছে। তো এগুলো মনে রাখলে ভালো। তারপরে হচ্ছে পিএইচটা যদি ল থাকে, হ্যাঁ, তাহলে হচ্ছে আমরা বুঝতে পারবো এটা হচ্ছে ইন্ডিকেটস ইনফেকশন। তারপরে হচ্ছে আমরা বায়োকেমিস্ট্রি ল্যাবে পাঠাবো। হ্যাঁ, বায়োকেমিস্ট্রি ল্যাবে পাঠানোর পর কিছু এক্সামিনেশন করবে বায়োকেমিস্ট্রা, যেমন প্রোটিন দেখবে, এলডিএইচ দেখবে, গ্লুকোজ দেখবে, এডিএ দেখবে, অ্যামাইলেজ দেখবে। এখন প্রোটিন যদি বেশি হয় তাহলে আমরা বলছিলাম কি এটা এক্সুডেটিভ। প্রোটিন কম হলে কি ট্রান্সুডেটিভ। এক্সুডেটিভের কজ কি আমরা জানি, ওখানে দেখছি। ট্রান্সুডেটিভের কজ কি আমরা জানি, ওখানে দেখছি। তারপরে কি এলডিএইচও সেম, যদি বেশি হয় এক্সুডেটিভ, ট্রান্সুডেটিভ কম হইলে। তারপর হচ্ছে গ্লুকোজ যদি বেশি হয় তাহলে হচ্ছে আমরা আমাদের এক্সুডেটিভ, ট্রান্সুডেটিভ। আর যদি গ্লুকোজ কম হয় তাহলে কি এক্সুডেটিভ। এটার একটা সহজ মানে সিম্পল মনে রাখার জন্য একটা ভালো একটা জিনিস আছে। মনে করো তোমার ইনফেকশন হয়েছে, ইনফেকশন হলে কী হবে, এক্সুডেটিভ প্লুরাল ইফিউশন হবে না, লাংস ইঞ্জুরি হবে। তো ইনফেকশন হলে কী হয়, এখানে ব্যাকটেরিয়া অ্যাকুমুলেট করে। ব্যাকটেরিয়া কী করে, ব্যাকটেরিয়া হচ্ছে গ্লুকোজকে ওর মানে নিউট্রিশনের জন্য ইউজ করে। এটা আমরা মাইক্রোবায়োলজিতে পড়ে আসছি। তো যদি ব্যাকটেরিয়া ইনফেকশনের জন্য হয় তাহলে হচ্ছে গ্লুকোজের পরিমাণ অবভিয়াসলি কমবে, কারণ ব্যাকটেরিয়া গ্লুকোজ খাইতেছে। তো গ্লুকোজের পরিমাণ কমে গেলে তো এটা হচ্ছে এক্সুডেটিভ, কারণ ইনফেকশন। আর ট্রান্সুডেটিভ, কারণ এটা হচ্ছে গ্লুকোজ পরিমাণ কমে নাই, মানে ইনফেকশন না। সো এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে আমরা এডিএ টেস্ট করি। এডিএ টেস্ট মানে কি, অ্যাডিনোসিন ডিএ মাইনাস টেস্ট করলে কি হয়, এটা হচ্ছে টিউবারক্লোসিসে পজিটিভ থাকে। সো এটা হচ্ছে যাদের আমরা টিউবারক্লোসিস সাসপেক্ট করবো তাদের ক্ষেত্রে হচ্ছে আমরা এডিএ করবো। তারপরে হচ্ছে অ্যামাইলেজ করবো। এটা হচ্ছে প্যানক্রিয়াটাইটিসের ফলে অনেক সময় দেখা যায় যে প্লুরাল ইফিউশনটা ডেভেলপ করে। তো অ্যামাইলেজটা করলে আমরা হচ্ছে মানে বুঝতে পারবো এটা আসলে প্যানক্রিয়াটাইটিসের ক্ষেত্রে হয়, প্যানক্রিয়াটাইটিস দ্বারা হয়েছে কি না। তো যাই হোক, তো এখন আমরা বায়োকেমিস্ট্রি ল্যাব শেষ, আমরা হচ্ছে প্যাথোলজি ল্যাবে যাব। প্যাথোলজি ল্যাবে আমরা হচ্ছে ম্যালিগন্যান্ট সেল দেখবো। হ্যাঁ, ম্যালিগন্যান্ট সেল, তারপর হচ্ছে লিম্ফোসাইটিক সেল, নিউট্রোফিলিক, এগুলো আছে কিনা। ম্যালিগন্যান্ট সেল থাকলে তো ম্যালিগন্যান্ট, লিম্ফোসাইটিক থাকলে তো হচ্ছে টিউবারকুলোসিসে হচ্ছে লিম্ফোসাইটিক থাকে, নিউট্রোফিলিক থাকলে তো হচ্ছে আমরা বুঝতে পারছি নিউমোনিয়া। তো এইগুলো করে আমরা হচ্ছে বিভিন্ন কোষগুলো আলাদা করতে পারি কী কারণে আসলে প্লুরাল ইফিউশনটা হইলো। তারপর হচ্ছে আমরা মাইক্রোবায়োলজি ল্যাবে যাব। মাইক্রোবায়োলজি ল্যাবে গিয়ে আমরা গ্রাম স্টেনিং করবো। গ্রাম স্টেনিংয়ে যদি আমরা কোনো ধরনের অর্গানিজম পাই তাহলে বুঝবো আমাদের কী কারণে নিউমোনিয়াটা হয়েছে অথবা কী কারণে ইনফেকশনটা হয়েছে। এফবি স্টেনিং করবো, টিউবারকুলোসিস, কালচার অ্যান্ড সেন্সিটিভিটি। ওকে, আমরা কালচার অ্যান্ড সেন্সিটিভিটি করবো।
তো এগুলো হচ্ছে আমাদের প্লুরাল ফ্লুইড এসপিরেশন অ্যান্ড বায়োপসি। তো এইখানে প্লুরাল প্লেন এক্সরে গেল, প্লুরাল ফ্লুইড এসপিরেশন গেল, তারপর হচ্ছে প্লুরাল বায়োপসি। তো প্লুরাল বায়োপসি এটা শুধু মনে রাখো যে 80% পজিটিভ ইন টিউবারকুলোসিস আর 40% কেসে পজিটিভ থাকে ইন কার্সিনোমা লাং। এই দুটো জিনিস তুমি লিখে আসতে পারো, তাইলেই হবে, আর কিছু এখান থেকে লাগবে না, এখান থেকে বেশি কিছু লাগবে না তোমার জন্য। তারপরে হচ্ছে সিবিসি উইথ ইএসআর। হ্যাঁ, সিবিসি তুমি করলে, সিবিসি করলে কী হবে, তুমি হচ্ছে যদি নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস দেখো তাহলে হচ্ছে তোমার নিউমোনিয়া। আর ইএসআর যদি হাই থাকে, টিবিতে সাধারণত ইএসআর হাই থাকে। তারপর হচ্ছে তোমার লিম্ফোসাইটিক লিউকোসাইটোসিস দেখো তাহলে হচ্ছে তোমার টিবি তুমি গেস করতে পারো। তো এইটা করলে সাধারণত একটু বেনিফিট পাওয়া যায়। তারপরে হচ্ছে তুমি টিউবারকুলিন টেস্ট করতে পারো টিবি ডিটেক্ট করার জন্য। টিবি ইজ ওয়ান অফ দ্য মোস্ট কমন কেস এই প্লুরাল ইফিউশনের জন্য। সো টিউবারকুলিন টেস্টটা করতে পারো। আর সিটি স্ক্যান ইন্ডিকেটেড হোয়েন তোমার কজ ইজ মেলিগনেন্ট হইলে তুমি সিটি স্ক্যান করে তুমি স্টেজিং সব কিছু করতে পারো। এইখানে দেখো, এখানে আরেকটা জিনিস আছে। আমরা যেতক্ষণ পড়লাম যে প্রোটিনের পরিমাণ, এলডিএইচের পরিমাণ তোমার প্লুরাল ফ্লুইডে থাকলে এটা হচ্ছে আমরা এক্সুডেটিভ বলতেছি, কিন্তু কতটুকু থাকলে আমরা বলবো এটা এক্সুডেটিভ আর কতটুকু থাকলে এটা আমরা বলবো না। তো ঠিক আছে, এটা আমরা দেখি। এটা হচ্ছে ডেভিডসনের সুন্দর একটা জিনিস তোমাদের জন্য দিয়ে রাখছে। এটাকে বলা হচ্ছে লাইটস ক্রাইটেরিয়া। তো লাইটস ক্রাইটেরিয়াতে কি তোমার প্লুরাল ফ্লুইড আর প্রোটিন আর সেরাম প্রোটিন, এই দুই প্রোটিনের রেশিও যখন 0.5 থেকে বেশি হয়ে যাবে তখন আমরা বলবো হচ্ছে তোমার কি, এটা হচ্ছে এক্সুডেটিভ। দেখো, প্লুরাল ফ্লুইড প্রোটিন এখানে আর প্লুরাল সেরাম প্রোটিন এখানে। তো প্লুরাল ফ্লুইড যত বেশি হবে এই রেশিওটা তত বেশি হবে না? তো বেশি হলে কী হবে, 0.5 থেকে বেশি হয়ে গেলে তো এক্সুডেটিভই। তো এইভাবে সেম একইভাবে দেখো প্লুরাল ফ্লুইড এলডিএইচ আর সেরাম এলডিএইচের রেশিওটা 0.6 থেকে বেশি হয়, এটাকে আমরা বলতেছি হচ্ছে কি, এটা হচ্ছে আমরা বলতেছি হচ্ছে এক্সুডেটিভ। তারপরে হচ্ছে প্লুরাল ফ্লুইড এলডিএইচ গ্রেটার দেন 2/3 অফ দ্য আপার লিমিট অফ নর্মাল সিরাম এলডিএইচ। তো এটা সাধারণত তোমরা দেখে নিবা, এটা হচ্ছে তোমাদের পরিমাণটা জানার জন্য আসলে দিয়েছে। তো এটা গেলে হচ্ছে আমাদের লাইটস ক্রাইটেরিয়া। এটা খুবই ইম্পর্টেন্ট, স্যাররা খুব মানে সবসময়ই তোমার মনে করো প্লুরাল ইফিউশন পড়লে এটা ধরতে পারে, তোমার ভাইভাতে বা রিটেনেও আসতে পারে। যাই হোক, তারপরে হচ্ছে আমরা ম্যানেজমেন্ট, এই যে প্লুরাল ইফিউশন হইলো এখন আমরা তো ম্যানেজমেন্ট করতে হবে। কীভাবে ম্যানেজমেন্ট করবো? ম্যানেজমেন্ট করার জন্য তোমাকে এত কিছু তোমার লেখা লাগবে না, এখান থেকে আমি লিখছি তোমার জানার জন্য। এখানে হচ্ছে তুমি জাস্ট অ্যাড্রেস এন্ড ট্রিট দ্য আন্ডারলাইং কোজ, প্লুরাল এসপিরেশনের অ্যান্ড অর চেস্ট ট্রেন, প্লুরোডেসিস, সার্জিক্যাল ইন্টারভেনশন, এগুলো লিখবা। এগুলোর ভিতরে 2-1 লাইন লিখে দিবা কখন আমরা কোনটা করবো, তাইলেই হবে। তো অ্যাড্রেস অ্যান্ড ট্রিট দ্য আন্ডারলাইং কোজ, এটা তো হচ্ছে তোমার অনেক বড়, এটাতে এখানে দেওয়া লাগবে না। তুমি জাস্ট অ্যাড্রেস এটা লিখলেই হবে যে অ্যাড্রেস অ্যান্ড ট্রিট দ্য আন্ডারলাইং কোজ। তারপরে হচ্ছে টিবি হইলে টিবির ট্রিটমেন্ট, এগুলো সারা বুঝে নিবে। তারপরে হচ্ছে প্লুরাল এসপিরেশন অর চেস্ট ট্রেন। প্লুরাল এসপিরেশন অর চেস্ট ট্রেন কখন করব, কতটুকু করব, এটা হচ্ছে আমাদের কথা। প্লুরাল এসপিরেশন যখন হচ্ছে আমাদের রোগী শ্বাস নিতে পারতেছে না, খুবই অবস্থা খারাপ, তখন হচ্ছে সিমটম রিলিভ করার জন্য আমরা প্লুরাল এসপিরেশনটা করি। কিন্তু আমরা দেখব মোর দেন 1.5 লিটার কিন্তু অ্যাট এ টাইম প্লুরাল এসপিরেশন করবো না, কারণ এর থেকে বেশি করলে আমাদের হচ্ছে রিএক্সপানশন পালমোনারি ইডেমাটা হওয়ার চান্স থাকবে। এইটা কী জিনিস, এটা হচ্ছে আমাদের আরেকটা জানার বিষয়। দেখো, আমরা যখন হচ্ছে তোমার এই যে প্লুরালটা দেখো, এখানে মনে করো আমরা প্লুরাল ফ্লুইডটা নিলাম, অ্যাসপিরেশন করলাম, তাহলে হচ্ছে এটা কী হবে, এখানে প্লুরাল ফ্লুইডটা তাড়াতাড়ি তোমার শেষ হয়ে যাবে, তখন লাংসটা দ্রুত এক্সপ্যান্ড করার চেষ্টা করবে। কিন্তু লাংস যে এতদিন থেকে কলাপস হয়ে আসে, এখানের যে ভেসেলগুলো আছে এগুলোতে হচ্ছে ন্যাক্রোসিস হয়ে গেছে রে বাবা। তো এটা আবার হচ্ছে যখন তাড়াতাড়ি যখন এটা তোমার এক্সপ্যান্ড করতে যাবে, তখন হচ্ছে এই ন্যাক্রোসিস অংশ থেকে হচ্ছে ব্লাড বের হবে না। হ্যাঁ, এই ব্লাড বের হয়ে কী হবে, তোমার মানে একটা অবস্থা খারাপ, তোমার লাংসে হচ্ছে অ্যাকুমুলেট করবে, তোমার ফ্লুইড অ্যাকুমুলেশন হয়ে যাবে। তো ওইখানে হচ্ছে আমাদের রিএক্সপানশন যে পালমোনারি ইডেমাটা আছে ওইটা হওয়ার চান্স আছে। সো এটা প্রিভেন্ট করার জন্য আমরা হচ্ছে কী করি, আমরা হচ্ছে মোর দেন 1.5 অ্যাট এ টাইম কী করি না, রিএক্সপানশন পালমোনারি ইডেমা প্রিভেন্ট করার জন্য এর থেকে বেশি আমরা হচ্ছে অ্যাসপিরেশন করি না। তারপরে হচ্ছে যদি মনে করো কারো হচ্ছে পালমোনারি ইডেম তোমার কি প্লুরাল ইফিউশন হয়েছে ট্রানজিটিভ, তখন হচ্ছে যদি আমরা এটা অ্যালবুমিন সলিউশন দিয়ে অনেক সময় করা হয়। অ্যালবুমিন সলিউশন দিলে অনকোটিক প্রেশার বাড়বে, যার কারণে হচ্ছে তোমার রিএক্সপানশন পালমোনারি ইডেমা হবে না বা প্লুরাল ফ্লুইড অ্যাসপিরেশন হবে না। এটা মনে রাখতে পারো, এটা এত ইম্পর্টেন্ট না। তারপরে হচ্ছে সাইট অফ অ্যাসপিরেশন, এটাও মনে রাখতে পারো, এটা কোথায় করা হয়, 5 to 10 সেন্টিমিটার ল্যাটারাল টু স্পাইন, 1 to 2 ইন্টারকোস্টাল স্পেস বিলো দ্য আপার লিমিট অফ দ্য ফ্লুইড। হ্যাঁ, এটা একটা জিনিস দেখায় তোমাদেরকে,
এই যে দেখো এইটা মনে করো হচ্ছে প্লুরাল স্পেস, হ্যাঁ, মানে ফ্লুইড অ্যাকুমুলেশনটা যেখানে হয়েছে। তো এইখানে যেই আপার লিমিটটা আছে এখান থেকে 1 to 2 ইন্টারস্টাল স্পেসে নিচে করি, হ্যাঁ। মোস্টলি এখান থেকে কোথা থেকে করা হয়, যে প্লুরাল যে রিসেসটা আছে, যে লাংসের এই যে রিসেসটা এদিকে যায় না, এখানে একটা প্লুরাল ভিতর দিকে যায়, এইখান থেকে করার চেষ্টা করা হয় যাতে হচ্ছে সব ফ্লুইডটা টান দিয়ে বের করা যায়। তো এটা গেল। এটা যাওয়ার পর হচ্ছে আমরা চেস্ট ড্রেন দিব। চেস্ট ড্রেন কখন দিব এটা হচ্ছে কথা, যখন হচ্ছে পেশেন্টের রিকারেন্ট ইফিউশন হবে তখন আমরা চেস্ট ড্রেন দিই। এটা হচ্ছে 10 to 14 এফআর টিউব দিয়ে করা হয়। আর চেস্ট ড্রেন দেওয়ার সেফ ট্রায়াঙ্গেল কোনটা, এটা হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস। সেফ ট্রায়াঙ্গেলটা হচ্ছে তোমার পোস্টেরিয়রলি বাই লেটিসমাস ডরসি মাসল, লেটিসমাস ডরসি মাসল, অ্যান্টেরিয়রলি বাই, তোমাদেরকে আমি ছবি দেখাবো একটু দাঁড়াও, পোস্টেরিয়রলি বাই লেটিসমাস ডরসি মাসল, অ্যান্টেরিয়রলি বাই lateral border of the pectoralis major muscle and inferiorly and line perpendicular to the nipple going to back, হ্যাঁ, নিপেল বরাবর একটা সমান্তরাল লাইন পিছনে গেল। এই যে ট্রায়াঙ্গেলের ভিতরে যে অংশটা আছে এইখানে সাধারণত হচ্ছে আমাদের চেস্ট ড্রেইন টিউব দেওয়া হয়। তো আমরা এখন সেফ ট্রায়াঙ্গেলটা একটু একটু দেখে আসি, এটা দেখলে মনে থাকবে। এই যে এইখানে দেখো, এই দেখো তোমার লেটিসমাস ডরসি মাসল দেখছো এইটা, তারপরে হচ্ছে এই যে এটা 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 তার ছবি তুলে আমি দেখাই, তাহলে সহজ হবে। এই দেখো, এই যে হচ্ছে লেটিসমাস ডরসি মাসল, এটা হচ্ছে প্যাক্টোরালিস মেজর মাসলের ল্যাটারাল বর্ডার, এটা হচ্ছে নিপল বরাবর একটা পারপেন্ডিকুলার লাইন। এই যে ট্রায়াঙ্গেলটা আছে এইখানে হচ্ছে আমাদের টেস্ট টিউব ট্রেন দেওয়া হয়। এইটা তোমরা ছবিটা চাইলে অ্যাড করে দিতে পারো, আমি দিই নাই যদিও, দেওয়া উচিত। তারপরে হচ্ছে হইলো আমাদের চেস্ট টিউব দিলাম, কখন দিব এইটাও বললাম, রিকারেন্ট ইফিউশন যাদের হচ্ছে বারবার ইফিউশন হইতেছে। তারপরে হচ্ছে চেস্ট টিউব তো দিলাম বা অ্যাসপিরেশন তো করলাম, অ্যাসপিরেশনের কমপ্লিকেশন হইতে পারে না, কি হইতে পারে, ওই তো বললাম যে রিএক্সপানশন পালমোনারি ইডেমা হইতে পারে, হাইড্রোজেনিক নিউমোথোরাক্স হইতে পারে। খোঁচা দিতে গেলাম আমাদের হচ্ছে লাংসকে খোঁচা দিয়ে দিলাম, তখন হচ্ছে ওইখান থেকে বাতাস বের হয়ে তোমার প্লুরাল স্পেসে চলে আসবে, তো হাইড্রোজেনিক নিউমোথোরাক্স হইতে পারে, ইনফেকশন হইতে পারে, হ্যাঁ, যে কোনো কিছুর তোমার সার্জিক্যাল যে কোনো কিছুর বা সার্জিক্যাল যে কোনো কিছুর একটা কমপ্লিকেশন সবারই জানা, ইনফেকশন আর হ্যামোরেজ সাধারণ স্বাভাবিক। তারপরে হচ্ছে ইনজুরি টু থোরাসিক ভিসেরা হইতে পারে, সাবকিউটেনিয়াস ইনফেকশন হইতে পারে। মনে করো তুমি প্লুরাল ফ্লুইড বাইর করতেছো, তখন হচ্ছে প্লুরাল ফ্লুইডটা এমনভাবে বাইর করছো যে সাবকিউটেনিয়াস টিস্যুতে এসে জমা হয়ে গেছে, তখন ওইখানে হচ্ছে সাবকিউটেনিয়াস ইনফাইসেমা হবে। হ্যাঁ, এইটা গেল। এটা গেলো হচ্ছে আমাদের প্লুরাল ফ্লুইড এসপিরেশন অ্যান্ড চেস্ট ইন টিউব এর ডিটেলস একটু বললাম যাতে তোমাদের একটু কনসেপশনটা ক্লিয়ার হয়। তারপরে হচ্ছে প্লুরোডেসিস। এখানে দেখো প্লুরোডেসিস কি, প্লুরোডেসিস হচ্ছে আমরা যে প্লুরাল স্পেসটা আছে না, এখানে যে প্লুরাল স্পেসটা আছে এইটাকে নষ্ট করে দেবো, এখানে কোনো মানে প্লুরাল স্পেস থাকবে না, এখানে হচ্ছে যাতে আর ফ্লুইড অ্যাকুমুলেট হওয়ার কোনো মানে স্কুপ না থাকে। তো দেখো এটা আমরা কীভাবে করতেছি, আমরা সাধারণত কী করি, আমরা কোনো কেমিক্যাল দিই ওই প্লুরাল স্পেসে, ট্যাল্ক হইতে পারে এটা। তো কেমিক্যাল দিলে ওই প্লুরাল স্পেসটা হচ্ছে ফাইব্রোসিস হবে, ফাইব্রোসিস হয়ে ওইখানে হচ্ছে তোমার কী হবে, ওই ইনফ্লামেশন হবে, ফাইব্রোসিস হবে, ওই প্লুরাল স্পেসটা নষ্ট হয়ে যাবে, তখন ওই প্লুরাল স্পেস না থাকবে না। প্লুরাল স্পেস না থাকলে ওইখানে ফ্লুইড জমার কি কোনো সম্ভাবনা আছে? নাই। তো শেষ, আমাদের ওই ধরনের কোনো সমস্যা হবে না। তো এটা কাদের ক্ষেত্রে হয়, যাদের ক্ষেত্রে দেখা যায় যে তোমার রিকারেন্ট প্লুরাল ইফিউশন হইতেছে তাদের ক্ষেত্রে হচ্ছে প্লুরোডেসিসটা করা হয়। তারপর হচ্ছে আরেকটা ট্রিটমেন্ট সার্জিক্যাল ইন্টারভেনশন, এটা হচ্ছে ডিকর্টিকেশন করা হয়। হ্যাঁ, এটা এটা তোমাদের জানার দরকার নেই, এটা হচ্ছে জাস্ট জেনে রাখো যে তোমার লাংসের কি একটা অংশ কেটে ফেলা হয়, তো সার্জিক্যাল ইন্টারভেনশন, এটা ডিকর্টিকেশন, এটা লিখে দিলেই হয়ে যাবে। তো এইটুক হচ্ছে তোমাদের প্লুরাল ইফিউশন, এইটুক মনে রাখলে তোমাদের মনে করো প্লুরাল ইফিউশন নিয়ে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে, আর কিছু তেমন কিছু লাগবে না। ঠিক আছে, তো আশা করি সবাই বুঝতে পারছো। যদি কেউ কিছু বুঝতে না পারো তাহলে হচ্ছে আমাকে নক দিতে পারো, অথবা হচ্ছে আমাকে তোমরা কমেন্ট সেকশনে জানাইতে পারো, আমি তোমাদেরকে সাহায্য করব। আর যদি কোনো ভুল হয়ে থাকে আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগছে। এইটুক, আল্লাহ হাফিজ।